সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই জানেন যে সবসময় কিন্তু আমরা চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এবং সেই সাথে তার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রস্রাব ঝরা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 1972 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভির সকল কলাকৌশলী ও এনটিভির সকল দর্শকদেরকে। স্যার, প্রস্রাব ঝরা এটাকে আমরা একটু সেন্সিটিভ একটা রোগ আমরা বলতে পারি। একটু যদি আমাদেরকে বলতেন যে প্রস্রাব ঝরা এটি কাদের সব থেকে বেশি হয়ে থাকে? প্রস্রাব ঝরা যাদের হয়ে থাকে তারা কিন্তু সামাজিকভাবে কিন্তু অনেক অবহেলিত হয়ে থাকেন পরবর্তীতে, এবং সুতরাং এটিকে প্রথম দিক থেকেই একটু গুরুত্বের সহিত দেখানো উচিত। এবং দেখা উচিত এই কারণে যে বিশেষ করে যে এটি অনেকেরই হয়, যেমন বাচ্চাদেরও কিন্তু হতে পারে, তারপর বয়স্কদের কিন্তু এটা হতে পারে। অনেকগুলো ডিজিজ আছেন যেমন পোস্টিউরাল ভালভ, তাদেরও কিন্তু দেখা যায় যে ফোটায় ফোটায় প্রস্রাব করা। এবং সেটি কি জন্মগত কারণে? জন্মগত কারণে হচ্ছে। এবং বিশেষ করে আমি যদি ফিমেলদের ক্ষেত্রে বলি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেই ক্ষেত্রে নিয়মিত তার প্রস্রাব ঝরতে পারে। এবং এছাড়াও কিন্তু ধরেন সার্জিক্যাল কমপ্লিকেশন যখন হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রস্রাব ঝরতে পারে। বিশেষ করে আমাদের বয়স্ক যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় কিন্তু এরকম প্রস্রাব ঝরে থাকে, এবং সেই প্রস্রাব ঝরার কারণে সেক্ষেত্রে যেমন জরায়ুর রাস্তাটা যাদের বের হয়ে আসে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকতে পারে। আর বয়স্ক পুরুষের ক্ষেত্রে এটা হতে পারে, বিশেষ করে তাদের ক্ষেত্রে নিউরোলজিক্যাল কোনো যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অথবা যেমন প্রোস্টেট গ্ল্যান্ড যাদের বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একসময় কিন্তু আস্তে আস্তে বলেন যে সে প্রস্রাব করার পরে তার টিপ টিপ করে প্রস্রাব পড়ে। তো সুতরাং এই যে তাদের ক্ষেত্রে ছোটোবেলার থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যাদের এটি হচ্ছে, সুতরাং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং প্রথম থেকেই এটি নজর দেওয়া উচিত এই কারণে যে এখান থেকে কিন্তু পরবর্তীতে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এবং কিডনি নষ্ট হওয়ার একটি সম্ভাবনা থেকে পারে। বিশেষ করে অনেক ভদ্রমহিলাই আসেন তাদের এই রোগটি নিয়ে, এবং তারা বলেন যে আমাদের বাচ্চা হয়েছিল, বাচ্চার সার্জারি করার পরে বেশ কিছুদিন পরে আমাদের এরকম দেখা গেলো যে প্রস্রাব ঝরছে। যখন এটি হয় তখন তার হাজবেন্ড তাকে ছেড়ে দিচ্ছেন। তাহলে এটি কিন্তু কোনোভাবে কাম্য নয়, কারণ আপনি জানেন যে এই ধরনের একটি রোগ হলে আমাদের সেটা বাংলাদেশের চিকিৎসা সম্ভব, এবং অল্প খরচে সেটা চিকিৎসা কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে যদি আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু অনেক সময় সার্জারি ছাড়াও সেই চিকিৎসাটা কিন্তু ভালো যেতে পারে। তাহলে কিন্তু সেই চিকিৎসা যদি করেন তাহলে আপনার তো এই যে সমাজে যে অবহেলিত, এবং তাকে কিন্তু শুধু হাজবেন্ড নয় বাসার অন্যরাও তারা কিন্তু একসময়, কারণ ওই যে তার ফাউল স্মেলিং হয়, কাপড়ের সাথে প্রস্রাব ঝরে, এবং দেখা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ সেপারেটলি থাকছেন, তারা সেপারেট রুমে থাকছেন। তাহলে এই সমস্যাটার জন্য তারা অবহেলিত পারসন, এবং সে কিন্তু দেখা যায় যে আমাদের কাছে অনেকেই আসেন যে সাইকোলজিক্যালি সে কিন্তু অনেকটা আপসেট হয়ে পড়েন, এবং তার ঘুম ঠিক মতো হন না, এবং সে বলেন যে স্যার এটা আমাদের কি দোষ, এটা তো বাচ্চার সার্জারি করার পরে এই কারণে হয়েছে। তারপর পরবর্তী দেখা যায় চিকিৎসার পর অনেক ক্ষেত্রে এটা স্বাভাবিক হয়ে আসে, এবং পরবর্তীতে তাদের হাজবেন্ডকে বেশি কাউন্সিলিং করি, বা তার সাথে যারা আসেন বিশেষ করে তার পরিবারের সদস্যরা তাদেরকে ক্ষেত্রে আমরা কাউন্সিলিং করি, এবং আমরা বলি যে এই রোগটি এরকম হয়েছে, এই কারণে হয়েছে, এটা নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই। একটা নির্দিষ্ট সময় আমরা এটা চিকিৎসা করি, একটা পিরিয়ডের পরে, তারপরে এটা ভালো হয়ে গেলে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। বিশেষ করে মহিলাদের যখন ডেলিভারির পরে এই প্রস্রাব ঝরার সমস্যাটা হয়ে থাকে, সেটার পেছনে আসলে মূল কারণটা কি? অনেক ক্ষেত্রে যেমন আমরা শুনে থাকি যে ডেলিভারির সময় অদক্ষ যে ধাত্রী রয়েছেন বা অদক্ষ যদি আমরা চিকিৎসকও আমরা বলে থাকি, তাদের গাফিলতির জন্য কিন্তু এই সমস্যাটা হতে পারে। এটা আসলে কতটুকু সত্য হতে পারে? যেমন আপনি ধরেন যে যাদের মানে দীর্ঘ সময় নিয়ে ডেলিভারি হয়, বা ফোর্সেপ ডেলিভারি যা করেন জোর করে করেন, কিংবা যখন ইনজুরি হয়, কিংবা যখন সিজারিয়ান সেকশন করেন, তখনও কিন্তু অনেক সময় যদি ইউরেটার ইনজুরি করেন কিংবা ব্লাডারে ইনজুরি করেন, সেক্ষেত্রে কিন্তু যেমন ফিস্টুলা যেগুলো ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এটা ছাড়াও কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে, কিন্তু ওই দেখবেন যে কিছুদিন পরে তার এই সমস্যাটা নিয়ে সে 1 মাস 1.5 মাস পরে সে বলেন যে তার প্রস্রাব ঝরছে। তো আমরা সেক্ষেত্রে তার হিস্ট্রি শুনি,
এবং প্রপারলি কিছু ইনভেস্টিগেশন করি এবং যদি ট্রিটমেন্ট করি সে বেশ কয়েক মাস চিকিৎসার পরে কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু সে এই জায়গার থেকে কিন্তু আবার অ্যাভেলেবল হতে পারে। এবং ওই যে নিউরোপেক্সিয়া যেগুলো ডেভেলপ করে সাধারণত নিউরোলজিক্যাল যে কজগুলো হয়ে থাকে এগুলো যদি আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু রিভার্সেবল এবং সে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু সে সেই চিকিৎসা কিন্তু সে ফেরত আসে। প্রস্রাব ঝরার আরেকটা কারণ হলো রাতে বিশেষ করে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আরেকটি ডিজিজ নিয়ে আসে যেটা নকচার্নাল অ্যানিউরিসিস যেটা আমরা বলে থাকি, যে প্রায় দেখবেন যে সাধারণত 6 বছর পরে বাচ্চারা বিছানায় সাধারণত প্রস্রাব করেন না, 6 বছর পরে দেখা যাচ্ছে সে বিছানায় প্রস্রাব করে। তাহলে দেখা যায় যে এই 6 বছর পরে যে সে বিছানায় প্রস্রাব করছে, সেই 6 বছর পরে বিছানায় প্রস্রাব করলে সেটাকে কিন্তু আমরা শুনি যে কী কারণে হচ্ছে, এবং সেটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে, বাচ্চা মেয়েদের ক্ষেত্রে হতে পারে। আমরা একটু জটিল সমস্যায় পড়ি, বিশেষ করে যে সকল বাচ্চারা মাদ্রাসায় পড়েন তারা কিন্তু মাদ্রাসাদের থেকে কিন্তু পড়াশোনা করেন, বাবা মার কাছে কিন্তু তারা থাকেন না। আমরা যে পরিবর্তনটা যেটা বলি, যেই তাকে কাউন্সিলিং যেটা করি বা যে উপদেশগুলো দিয়ে থাকি সেটা কিন্তু, বা যে অভ্যাস পরিবর্তন করতে বলি সেগুলো কিন্তু বাবা মার কিন্তু থাকা পাশাপাশি থাকাটা কিন্তু খুব জরুরি। বা কোনো একজন গার্জিয়ান থাকা তার পাশাপাশি জরুরি, যে তাকে সেই রুটিন ওয়ার্কের ভিতরে সে একটা নিয়মিত লাইফের ভিতরে তাকে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে এইগুলো আমাদের জন্য একটু বড় চ্যালেঞ্জিং হয়ে থাকেন। এবং বিশেষ করে যারা বাচ্চাদের হয় আমরা বলে থাকি যে আমরা কিছু মেডিসিন প্রয়োগ করি, এবং সেক্ষেত্রে আমরা তাকে বলি যে নির্দিষ্ট সাইকেল পর পরে তাকে ঘুম থেকে উঠিয়ে তাকে প্রস্রাব করা এবং একটি ভয়েডিং ডায়েরি মেনটেন করা, যে সে কতদিন পরে প্রস্রাব করলো, কতদিন বিছানা ভালো থাকলো, আবার কয়েকদিন পরে বিছানা প্রস্রাব করলো, তখন সেই অনুসারে আমরা চিকিৎসার প্যাটার্নটাকে আবার আমরা একটু চেঞ্জ করে দিই। তাহলে এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমরা মুখোমুখি হই। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এই প্রস্রাব ঝরা আধুনিক ট্রিটমেন্ট কি রয়েছে? অবশ্যই আমাদের দেশে আধুনিক চিকিৎসা আছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে যেমন বিশেষ করে যাদের পোস্টেরিওথ্রাল ভালভ হয়ে থাকে, সেই ভালভ যদি আমরা ফালগারেশন করে দিই এবং সেটি সম্ভব, এবং আমাদের দেশেই এন্ডোস্কোপিক্যালি আমরা ফালগারেশন করি, কোনো কেটে ছেড়ে করতে হয় না, ওপেন কোনো কাটাকাটি করতে হয় না, এবং আমরা এন্ডোস্কোপিক্যালি প্রসিডিউরগুলো করে থাকি। এবং আমাদের দেশের অনেক ডিস্ট্রিক্টেই, অনেক ডিভিশনেই এগুলি সম্ভব হচ্ছে। এবং আগে এগুলোর জন্য বিদেশে যেতে হতো, এখন এটা বিদেশেও যেতে হয় না, আমাদের দেশে এই চিকিৎসা করা সম্ভব। এবং আমরা ফালগারেশন করলেই দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তার এই চেঞ্জটা এবং আসে এবং ভালো হয়ে যান। কারণ আপনার পোস্টেরিওথ্রাল ভালভ যাদের হয়ে থাকে তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইউরিনটা রিফ্লাক্স করে এবং কিডনিতে চলে যায়, এবং সেক্ষেত্রে কিডনিটা বিকলাঙ্গ হয় এবং এক পর্যায়ে কিন্তু কিডনি হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে, হাইড্রোইউরেটোনেফ্রোসিস ডেভেলপ করে, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার কিডনিটা নষ্ট হয় এবং পরবর্তীতে কিন্তু এক সময় কিন্তু তার ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হতে পারে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, প্রস্রাব ঝরা, এবং বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা বলছিলেন যে রাতের বেলায় ইউরিন পাস করে ফেলা, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এর বাইরেও আমরা যদি প্যাথোলজিক্যাল কোনো টেস্টের কথা যদি বলি বা অন্যান্য টেস্ট, ল্যাব টেস্ট, সেই কী ধরনের টেস্ট রয়েছে যেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে না, তার এই প্রবলেমটা আসলে এখন কোনো মাইনর না, একটা মেজর কন্ডিশনে চলে এসেছে? দেখেন, আসলে যখন আমাদের কাছে এই ধরনের উপসর্গ নিয়ে আসে, আমি এটা বলবো যে দর্শকদের ক্ষেত্রে বিশেষ করে যারা এই ধরনের উপসর্গ নিয়ে আসেন তারা অবশ্যই প্রথমেই এটাকে অবহেলা না করে, এবং বিশেষ করে বাচ্চারা কিভাবে বুঝবেন, এবং বাচ্চারা দেখা যাচ্ছে প্রায়শই কান্নাকাটি করেন এবং প্রস্রাবটার ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়ে এবং প্রায়শই জ্বর আসে, সেক্ষেত্রে তাদেরকে উচিত হবে, এবং তার স্বাস্থ্যটা শুকিয়ে আসবে এবং গ্রোথটা তার ঠিকমতো হচ্ছে না, তো সেক্ষেত্রে তারা অবশ্যই এই ধরনের বাচ্চাদেরকে একজন ইউরোলজিস্টের কাছে নিয়ে আসবেন, এবং ইউরোলজিস্ট দেখে সে তার হিস্ট্রি শুনে তারা সিম্পল কিছু পরীক্ষা করলে কিন্তু আপনি এটা জানা যায় যে কেন এটা হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি তার ইউরিনের রুটিন এবং কালচার এক্সামিনেশন করেন, কিংবা সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা দেখাটা খুব জরুরি, কারণ কিডনি ফাংশনটা, সে রোগের মাত্রাটা কতটুকু গিয়েছেন সেটা কিন্তু আপনি জানতে পারছেন। এবং একটি আলট্রাসোনোগ্রাম করলেই আপনি অনেকটাই কিন্তু আপনি জানতে পারবেন যে তার মূত্রথলির যে ক্যাপাসিটি বা মূত্রথলির চেঞ্জ কীরকম আসছে, বা আপনি যেটা বলছিলেন যে হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোইউরেটোনেফ্রোসিস যে ডেভেলপ করে, রিফ্লাক্স করে যেটা, সেটাও কিন্তু আপনি হাইড্রোনেফ্রোসিসটা কিন্তু আপনি ডেভেলপ করে এটা কিন্তু জানতে পারছেন। আর যদি আপনি প্রপার যদি ইনভেস্টিগেশন যদি আরেকটু কনফার্ম হতে চান, তাহলে কিন্তু আপনি একটু আরজিএমসিউ করলেই কিন্তু আপনি জানতে পারবেন যে রেট্রোগ্রেড সিস্টেরোগ্রাম বা মিক্সিউরিন সিস্টেরোগ্রাম যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে এটা পোস্টেরিওথ্রাল ভালভ আছে কিনা, কিংবা তার রিফ্লাক্স আছে কিনা, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার আইডেন্টিফিকেশনটা হয়ে গেল, এবং সেক্ষেত্রে আপনার চিকিৎসাটাও কিন্তু তার একটা নির্দিষ্ট চিকিৎসাতে গেলেন। আর যদি যেটা আপনি বলেছেন যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা পোস্ট সিজারিয়ান সেকশন যেটা হয়, বা সেক্ষেত্রে আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি, এবং সেক্ষেত্রে আপনি যদি ডায়াগনোসিস করতে পারেন যে যদি এটা কোনো ইউরোটারিক ইনজুরির কারণে হলো, বা নিউরোপেক্সিয়ার কারণে ডেভেলপ করলো, বা কী কারণে এটি হলো, বা ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা ডেভেলপ করলো কিনা, সেই ধরনের যদি আইডেন্টিফিকেশন করতে হয়,
সেটাও কিন্তু আমরা যদি একটা সিটিওগ্রাম করি তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে সেক্ষেত্রে কোথায় ইনজুরিটা হয়েছে এবং কী ধরনের ইনজুরি হয়েছে। সেটাও কিন্তু আপনার খুব সহজ, এবং পরবর্তীতে এই ধরনের অনেক সেন্টার হয়েছে এবং প্রাইভেটলি অনেক সেন্টার কিছু কিছু সংস্থা টাইপের ডেভেলপ হয়েছে, যেখানে অনেকেই কিন্তু ভেসিকো ভেজাইনাল ফিস্টুলাটা আপনি জানেন যে আমাদের দেশে চিকিৎসা করছে, সেটাও কিন্তু সম্ভব হয়ে থাকে। সুতরাং এই ইনভেস্টিগেশনগুলো আপনি জানেন। আর যদি কারো যদি প্রোস্টেট গ্ল্যান্ডের কথা আমি যদি বলি যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে, সেই ক্ষেত্রে প্রস্রাব ঝরছে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটি যদি আপনার ইউরিনের রুটিন টেস্ট সিরাম কিডনি করেন, কিডনি ফাংশনটা জানতে পারলেন। আর একটা আলট্রাসোনোগ্রাম করলেই আপনি জানতে পারবেন যে প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ কত, এবং সেক্ষেত্রে কিন্তু একটি মার্কার আমরা বলে থাকি যে প্রোস্টেটের এটা সিরাম পিএসএ লেভেল, যেটা আমরা দেখি যেটা কি বিনাইন এনলার্জমেন্ট নাকি প্রোস্টেটের ক্যান্সারজনিত সমস্যার কারণে হচ্ছে, সেটাও কিন্তু আপনি জানতে পারছেন। এবং পরবর্তী যদি একটি ইউরোফ্লোমেট্রি করেন, তো ইউরোফ্লোমেট্রিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইউরোফ্লোমেট্রিতে আপনার তার প্রস্রাবের গতিটা কীরকম আছে, সেই বেগটা কীরকম হচ্ছে, সেখানে কিন্তু পরবর্তী আপনি মেডিকেশন দিচ্ছেন। এই ধরনের টেস্টগুলো কিন্তু প্রতিটা হসপিটালেই কিন্তু সহজলভ্য এখন অনেক সহজলভ্য, এবং আপনি এখন ভালো ভালো সেন্টারে গেলেও কিন্তু আপনি জানতে পারবেন যে এই ধরনের পরীক্ষাগুলো ইজিলি হচ্ছে, এবং সেটা করে কিন্তু আপনার ডাক্তার কিন্তু আপনাকে রোগটাকে কিন্তু আপনার প্রপারলি নির্ণয় করতে পারছে। স্যার, আমরা এই সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ছোট্ট সোনামণি তাদের খাবারের প্রতি স্পেশাল যত্ন রাখতে হবে, সেজন্য তার খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, প্রোটিন এবং বিভিন্ন ধরনের গুড সোর্সেস অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে। আমি যদি বাচ্চার মায়েদের উদ্দেশ্যে বলি, আপনি আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ভাজা পোড়া বাইরে থেকে কিনে না নিয়ে এসে ঘরে যদি তৈরি করে তাদের কাছে একটু আকর্ষণীয় ওয়েতে খাবারগুলো প্রেজেন্ট করি, সেজন্য অবশ্যই বাচ্চার খাবারটিকে আপনি যখন সার্ভ করবেন ঘরে তৈরি করা খাবার আর একটু সুন্দর করে পরিবেশন করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চা যে আইটেমগুলো পছন্দ করে বা যে ভাজা পোড়ার আইটেমগুলো পছন্দ করে সেগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন, কিন্তু প্রতিদিন একটি একটি করে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ফলের জুস বা স্মুদি বাচ্চারা অনেকেই পছন্দ করে বা মিল্ক শেক পছন্দ করে, সেটাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সদিচ্ছায় আনন্দ সহকারে সেই ফলের জুস বা স্মুদি গ্রহণ করবে। অনেক বাচ্চাই বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে দেখা যায় যে স্যুপ গ্রহণ করতে পছন্দ করে, তো আপনিও কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা স্যুপের পরিবর্তে তাকে বাসায় তৈরি করা স্যুপের আইটেমও তৈরি করে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের যে ভাজা পোড়ার আইটেমগুলো আছে সেগুলো খুবই কম তেল মশলা দিয়ে তার কাছে একটু সুন্দর ওয়েতে যদি প্রেজেন্ট করেন, সে কিন্তু সেই খাবারটি গ্রহণ করবে। বাচ্চা বাড়ন্ত বয়সে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কিন্তু তার অবশ্যই 3 থেকে 4 বেলা খাবার গ্রহণ করতে হবে। রাতের খাবার হিসেবে তাকে 1 গ্লাস দুধ, সামান্য পরিমাণে যদি মনে করেন সে দই দিয়ে আমরা যে লাচ্ছিটা তৈরি করে দিই, সেই লাচ্ছিটাও অনেক বাচ্চা খেতে পছন্দ করে, তো তাদেরকে দই দিয়ে লাচ্ছি তৈরি করে দিতে পারেন। একটি ডিম সেদ্ধ খাওয়াতে পারেন, বা কেউ যদি ভাত খেতে ইচ্ছা প্রকাশ করে তাকে ভাত খাওয়াতে পারেন। সেটা না খেতে চাইলে নুডলসও কিন্তু তৈরি করে দিতে পারেন, কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট বাদে নুডলস তাকে তৈরি করে দিতে হবে। সবজির পরিমাণ অবশ্যই সেখানে বর্তমান রাখতে হবে, বাচ্চার যেন সহজেই যেন ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আপনি চিরা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে ব্লেন্ড করে তাকে কিন্তু স্মুদির মতো তৈরি করেও যদি দেন, সেটি কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, সাথে কলা থাকলে একটা। পাশাপাশি এটা যদি না খেতে পারে তাহলে আপনি তার পছন্দের যে কোনো মাছ বা মাংস সেটাকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে দিলেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পছন্দের যে খাবারগুলো আছে সেগুলো যদি তারা দেখে তাহলেও অনেক সময় তারা ঘুম থেকে উঠেও সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে। কিন্তু সবার প্রথমে যেমন বলেছিলাম, সবার শেষে এই বিষয়টি বলতে চাই, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাচ্চা হোক কিংবা বড় সবার জন্য স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। যে বাচ্চাদের ডেভেলপমেন্ট করে এই জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এই বিষয়গুলো যেন কনফার্ম থাকে এমন খাবারগুলোই আপনি তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর পানির বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বাচ্চা যদি পানি অনেক বেশি পান না করে, তার পরবর্তীতেও পানি বহুল ফলমূল, শাকসবজি যেগুলো আছে সেগুলো তার খাদ্য তালিকায় বর্তমান রাখার জন্য, এতে করেও তার কিন্তু পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। কেন অনেক বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দেখা দেয়।
স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো, এটি আমারও প্রশ্ন এবং সেই সাথে যিনি ভুক্তভোগী এবং সেই সাথে তার পরিবারের যে সদস্য যারা রয়েছে তাদের কিন্তু একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি ট্রিটমেন্ট করছি কিন্তু এই যে প্রস্রাব ঝরার সমস্যাটা, এটি ট্রিটমেন্ট করার পরে কি একেবারে ভালো হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরিভাবে কি এটা কিউরেবল? আমরা সাধারণত বলে থাকি যে এই ধরনের রোগের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম, যে বিশেষ করে নকচারাল অ্যানোরেসিস কিংবা পোস্টোরেক্টাল ভালভ কিংবা বিনাল এনলার্জমেন্ট পোস্টের কিংবা ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা, হ্যাঁ অবশ্যই এগুলো কিউরেবল। জি। এখন ধরেন যে সেক্ষেত্রে আমরা যদি তাকে যদি আমরা চিকিৎসাটা প্রপারলি করে থাকি এবং সে যদি আমাদের নিয়মকানুনগুলো যদি সঠিকভাবে অনুসরণ করে, আমরা যে তাকে যে অ্যাডভাইসগুলো দিব, যে উপদেশগুলো দিব, সেগুলো যদি সে নিয়মকানুনগুলো যদি সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই সেই রোগগুলো কিন্তু ভালো হয়ে যায়। এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যাদের আমি বলেছি যে নকচারাল অ্যানোরেসিস, এবং আমি এরকমও পেয়েছি যে প্রায় 22 বছরের মেয়ে, তার কিছুদিন পূর্বে তার বিয়ে হয়েছে, কিন্তু তার এখন যেই সমস্যাটা হচ্ছে যে বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, সে আমার কাছে এসেছে। সুতরাং দেখেন এটি কিন্তু একটি মানে অনেকটা কিন্তু সামাজিকভাবেই সে কিন্তু কিছুটা নতুন বিয়ে হয়েছে, সেখানে বাসায় যে একটু প্রবলেমটা পড়েছে এবং আমি প্রায় কিছুদিন চিকিৎসা করার পরে সে কিন্তু ভালো হয়ে গিয়েছেন। সুতরাং আপনি যদি প্রথম থেকে যদি সে চিকিৎসাটা করতো তাহলে কিন্তু এই যে তার সামাজিক যে একটা প্রতিবন্ধকতা, সে সমস্যায় পড়েছে, সমস্যাকে সমস্যা মনে করে আসলে বসে থাকলে হবে না, যথাযথ ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদেরকে সঠিক কিছু ধারণা দেওয়ার জন্য এবং ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে আমাদেরকে স্পষ্টত কিছু ধারণা দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।